তো এখন আমরা পড়বো কি প্রচ্ছেদন। আমরা কি পড়বো? প্রচ্ছেদন। ঠিক আছে, ঠিক আছে। এখন প্রচ্ছেদন জিনিসটা কি, আর এটা আমাদেরকে কি কি শিখতে হবে। দেখো, প্রচ্ছেদনের যদি আমরা সংজ্ঞাতে আসি এভাবে, দেখো, প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, উদ্ভিদের বায়বীয় অঙ্গের মাধ্যমে উদ্ভিদের অতিরিক্ত পানি বায়বীয় আকারে দেহাভ্যন্তরে বাষ্পাকারে বাইরে বের হয়ে যায়, তাই কি বলা হয়? প্রচ্ছেদন বলা হয়। তো এবার দেখো আমরা বুঝি জিনিসটা। প্রথমত কি প্রোটোপ্লাজম, প্রথম শব্দটা কি, আমরা কি ওয়ার্ড গুলোকে বুঝি। প্রোটোপ্লাজম, এখন দেখো আমাদের দেহে তোমার পানিগুলো কোথায় থাকে? 90% কি পানি, প্রোটোপ্লাজম কি 90% পানি, কি 90% কি পানি। এখন দেখো এখানে যদি পানির পরিমাণ বেশি, যদি প্রশোধন হয়, কোথা থেকে হবে? অবশ্যই প্রোটোপ্লাজমের পানিগুলো কি প্রশোধন আকারে বের হয়ে যাবে। তার মানে কি, তো প্রোটোপ্লাজম কার পানি বের হয়? প্রোটোপ্লাজমের পানি বের হয়। তার মানে কি প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত, প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত যে শরীরবৃত্তীয় প্রক্রিয়া, এটা কি একটা শরীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রক্রিয়া ঠিক আছে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রক্রিয়া এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। উদ্ভিদের বায়বীয় অঙ্গ, উদ্ভিদের কি দেখো উদ্ভিদের কি বায়বীয় অঙ্গ। এখন উদ্ভিদের বায়বীয় অঙ্গগুলো কি কি, যেমন কি উদ্ভিদের বায়বীয় অঙ্গ, পাতা, কাণ্ড, ডিসেল, পাতা, কাণ্ড, লেন্স, এগুলো কি উদ্ভিদের বায়বীয় অঙ্গ। ঠিক আছে, অঙ্গের মাধ্যমে দেহাভ্যন্তরের পানি বাষ্পাকারে বের হয়ে যায়, তাকে কি বলা হয়? পত্র প্রচ্ছেদন বলা হয়। কি বলা হয়? প্রচ্ছেদন বলা হয়। কথা বুঝতে পারছো? তার মানে প্রোটোপ্লাজম তখন পানি কি 90%, প্রোটোপ্লাজম পানি কি তোমার 90%। তার মানে কি পানি বের হয়েছিল, কার পানি বের হয়? অবশ্যই প্রোটোপ্লাজমের দ্বারা নিয়ন্ত্রিত, প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত যে শরীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রচ্ছেদন কি একটা যেকোনো প্রক্রিয়া, এটা কি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। উদ্ভিদের প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গের মাধ্যমে, উদ্ভিদের বায়বীয় অঙ্গ বলতে কি যে সকল জিনিসের ভিতরে বায়ু লেগে থাকে, যেমন কি পাতা, কাণ্ড, ফল ইত্যাদি। ঠিক আছে, কাণ্ডের মাধ্যমে দেহাভ্যন্তরের পানি বাষ্পাকারে বের হয়ে যায়, তাই বলা হয় প্রচ্ছেদন বলা হয়। ঠিক আছে, প্রচ্ছেদন তোমার কয় প্রকার জানতে পারো? এখন আমরা কি প্রচ্ছেদন কয় প্রকার, প্রচ্ছেদনের প্রকারভেদ করবো। এখন প্রচ্ছেদন কয় প্রকার সেটা জানো? প্রচ্ছেদন, ঠিক আছে, প্রচ্ছেদন তোমার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক নাম্বার হচ্ছে কি পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। 2 নাম্বার কি
কিউটিকুলার তিন নম্বরে কি লেন্টিকুলার প্রচ্ছদন। ঠিক আছে, লেন্টিকুলার, এটা সুন্দর লাগতেছে না, লেন্টিকুলার প্রচ্ছদন। আন্ডারস্ট্যান্ড? পত্ররন্ধ্রীয় প্রচ্ছদন, কিউটিকুলার প্রচ্ছদন আর কি লেন্টিকুলার প্রচ্ছদন। এখন আসে আমরা পত্ররন্ধ্রীয়। এখন আমরা পত্ররন্ধ্রীয় কি যদি ভাঙি, পত্ররন্ধ্রীয়, পত্র মানে কি পাতা, আর রন্ধ্র মানে কি ছিদ্র। ঠিক আছে, এখন দেখো পত্ররন্ধ্রীয় প্রচ্ছদন জিনিসটা কি, মূলত পাতার ছিদ্র দিয়ে যে প্রচ্ছদনটা হয় সেটা কি পত্ররন্ধ্রীয় প্রচ্ছদন। কথা বুঝতে পারছো? পত্ররন্ধ্রীয় প্রচ্ছদন। এখন দেখো এগুলো কোথায় থাকে? উদ্ভিদের তোমার কি পাতা, তোমার কচি কাণ্ড, ফল ইত্যাদি, বৃতি, পাপড়ি। এখন এই সব জায়গার ভিতরে তোমার কি থাকে? পত্ররন্ধ্র থেকে। আমরা যদি আমরা সংজ্ঞাতে আসে উদ্ভিদের কি, উদ্ভিদের পাতা, কচি কাণ্ড, ফল, বৃতি, পাপড়িতে যে শুদ্ধ শুদ্ধ রন্ধ্র থাকে সেগুলো কি বলা হয়? পত্ররন্ধ্র বলে। আর এই পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রচ্ছদন ঘটে থাকে তাকে বলা হয় পত্ররন্ধ্রীয় প্রচ্ছদন। এরপর আসে আমরা কিউটিকল। দেখো উদ্ভিদের একটা ডিফেন্স মেকানিজম থাকে, ঠিক আছে? যেমন পাতা, ঠিক আছে, পাতা, ফল এসবের কি একটা বহিতকে, পাতা, ফল ইত্যাদি কি বহিতকে একটা কি ধরনের একটা ফল দরকার নেই, পাতার কি বহিতকে একটা কি আবরণ থাকে, বহিতকে উপরে এবং নিম্নতক, ঊর্ধ্বতক আর কি নিম্নতকে কি একটা বিশেষ আবরণ থাকে। এই আবরণটা থাকে মূলত যেন বেশি প্রশোধন না হয় নানান কারণে। ঠিক আছে, এখন এই আবরণের ফাঁকে ফাঁকে যে প্রশোধনটা হয়ে থাকে সেটা কি তোমার কিউটিকুলার প্রশোধন। এরপর আসে লেন্টিকুলার প্রশোধন। এখন ধরো আমাদের যে উদ্ভিদ আছে, উদ্ভিদ কি এক হচ্ছে লম্বা হয় আর একটা কি প্রশস্ত বৃদ্ধি পায়। কারণ উদ্ভিদের যখন বৃদ্ধি পায়, উদ্ভিদ যখন প্রশস্ত বৃদ্ধি পায় তখন কি বলা হয়, কি হয় জানো? গৌণ বৃদ্ধি। একে কি বলা হয়? গৌণ বৃদ্ধি বলা হয়। তখন কি হয়? গৌণ বৃদ্ধি হয়। প্রশোধন যখন ইহা বৃদ্ধি পায় তখন কি গৌণ বৃদ্ধি হয়। এখন যখন গৌণ বৃদ্ধি হয় তখন ধরো না এখানে বাকল, এই জায়গা তুমি খেয়াল করে দেখো, ধরো না এটা বাকল, তখন কি হয় বাকলের মাঝখানে এরকম কি করে ফাঁকা সৃষ্টি হয়, ধরো এরকম একটা ফাঁকা সৃষ্টি হয়। ঠিক আছে, এই ফাঁকা জায়গাগুলো আছে না, এই ফাঁকা জায়গাগুলো দিয়ে কি হয়? প্রচ্ছদন হয়। গৌণ বৃদ্ধির ফলে যে ছিদ্রগুলো সৃষ্টি হয় কাণ্ডে, কোথায়? কাণ্ডে, সেগুলা কি লেন্টিকুলার। ঠিক আছে, আর ওই লেন্টিসেল সেগুলো কি লেন্টিসেল, আর সেই লেন্টিসেলের মাধ্যমে যখন প্রচ্ছদন ঘটবে তখন তাকে কি বলা হবে? লেন্টিকুলার প্রচ্ছদন। সেটা কি লেন্টিকুলার প্রচ্ছদন। লেন্টিকুলার প্রচ্ছদন কি 24 আওয়ার ঘটবে। কতক্ষণ ঘটবে? 24 আওয়ার। তোমার দিন রাত 24 ঘন্টা কি লেন্টিকুলার প্রচ্ছদন ঘটতে থাকে। সাধারণত টোটাল প্রচ্ছদনের 95 থেকে 98, এখন এটা তো ডাইরেক্ট এভাবে বলা যায় না, তবু কাছাকাছি কোথাও তো বলবে, হয়তো 90 থেকে 95, 90 থেকে 98 বলবে। ঠিক আছে, 95 থেকে 98% প্রচ্ছদন কিসের সাহায্যে হয়ে থাকে? তোমার পত্ররন্ধ্রের সাহায্যে। আর তোমার 2 থেকে 5% কি তোমার কিউটিকলের সাহায্যে হয়ে থাকে। বাকি যেটা প্রায় 0.5 থেকে 1%, 2% কি তোমার লেন্টিসেলের মাধ্যমে হয়ে থাকে। কথা বুঝতে পারছো? প্রায় কি 1%। এখন দেখো কোন প্রশ্ন যদি আসে, কোন প্রশোধনটা দিন রাত 24 ঘন্টা হয়, সব মনে রাখবে কি লেন্টিকুলার প্রশোধন কি 24 ঘন্টা হয়। সবসময় মনে রাখবে কি বাচ্চা ছেলেরা 24 ঘন্টা কি ল্যাংটা থাকে। ঠিক আছে, ছোট বাচ্চা বেবিরা আগে এভাবে কি 1% মনে রাখবে কি এখানে লেন্টিসেলে হয়ে থাকে। কথা বুঝতে পারছো? এরপরে আসি আমরা কি 2 নাম্বার, যে প্রশোধনের প্রভাবকে আমরা বলবো। এখন আমরা বলবো কি প্রশোধনের প্রভাবক। একটা একটা করে ধরো জিনিসটাকে বোঝার চেষ্টা করবো। সবার আগে কি তাপমাত্রা। সবার আগে কি তাপমাত্রা। এখন যদি তাপমাত্রা বৃদ্ধি পায়,
তাপমাত্রা যদি বৃদ্ধি পায় কি প্রশোধন কি প্রশোধনও বৃদ্ধি পাবে, ঠিক আছে, প্রশোধন কি বৃদ্ধি পাবে। এটা আমরা আরেকটু সুন্দর করে করতে পারি অবশ্য। আমরা বৃদ্ধি পেলে সবুজ কালি ইউজ করতে পারি, তাহলে তোমাদের মনে রাখতে সহজ হবে, ঠিক আছে, প্রশোধনও বৃদ্ধি পাবে। এখন কিভাবে দেখ, গরমের সময় তুমি ঘামাও না, গরমের সময় ঘামাও তো, ঠিক একই রকম ধরতে পারো প্রশোধন একটা ঘামের মতো। এখন যখন আমরা গরমে আমরা কি গরম করে আমাদের শরীর যখন গরম হয়ে যায় তখন কি ঘামের মাধ্যমে কি আমাদের শরীরে কি তাপমাত্রা গুলো কি বের করে দেয়, ঠিক একই রকম প্রশোধন যখন অনেক গরম করে তখন কি প্রশোধনের পরিমাণ বেশি হয়, কি করে শরীর তার নিজের শরীরের কি শক্তিগুলো কি করে বের করে দেয়, গরমটা কি করে বের করে দেয়, যার ফলে কি হয় গরম থাকলে প্রশোধনের তাপমাত্রা বাড়লে গরম করে তখন কি আমাদের কি প্রশোধনের পরিমাণ কি বেড়ে যায়। 2 নম্বরে এবার কি আমরা আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়, যদি ধরো আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেল তাহলে প্রশোধন কি হবে বৃদ্ধি পাবে, প্রশোধন কি হবে বৃদ্ধি পাবে নাকি না, প্রশোধন কি হবে হ্রাস পাবে, প্রশোধন এখানে রেক্টার প্রশোধন কি হবে হ্রাস পাবে, ঠিক আছে। কিভাবে ধরো তোমার এখানে একটা গাছ আছে, ঠিক আছে, আমরা এখানে বুঝি চেষ্টা, ঠিক আছে, এখানে ধরো একটা গাছ, এখন দেখো এখান থেকে প্রশোধন হয়ে কি এটা বের হয়ে যাবে, বায়বীয় আকারে কি বের হয়ে যাবে পানিগুলো, ঠিক আছে, পানিগুলো কি বের হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি থাকে তখন কি এখানে বায়বীয় আকারে পানির পরিমাণ কি অনেক বেশি থাকবে না, আর্দ্রতা যদি বেশি থাকে এখানে কি আর্দ্রতা বেশি থাকলে পানির পরিমাণ কি বেশি হবে। এখন দেখো ব্যাপন প্রক্রিয়া যখন এটা তোমার বের হয়ে ব্যাপন প্রক্রিয়া তোমার বেশি চলে যাওয়ার চেষ্টা করো, এটা কি প্র্যাকটিক্যালি পসিবল, যদি এখানে চাপ থেকে এখানে চাপের তোমার বেশি থাকে আর্দ্রতা বেশি থাকে, অবশ্যই পসিবল না। তার মানে কি যখন আর্দ্রতার চারপাশে আর্দ্রতা বেশি থাকে তখন কি তোমার প্রশোধন হতে পারবে, অবশ্যই হতে পারবে না। তার মানে কি যদি আপেক্ষিক আর্দ্রতা কি বৃদ্ধি পায় প্রশোধন কি হবে হ্রাস পাবে, প্রশোধন কি হবে হ্রাস পাবে। এরপর আসি আমরা আলোতে, আলো, আলো যদি বৃদ্ধি পায় কি প্রশোধন কি হবে, এখন দেখো আলো যদি বৃদ্ধি পায় প্রশোধনও বৃদ্ধি পাবে। এখন দেখো আলো যদি বৃদ্ধি পায় সূর্যের আলো বেশিক্ষণ থাকবে, সূর্যের আলো বেশিক্ষণ থাকলে কি হবে দিন বড় হবে, দিন বড় তাপ বেশি থাকবে, তাপ বেশি থাকলে কি হবে প্রশোধনও বেশি ঘটবে। এরপর আসি কি আমরা কি বায়ু প্রবাহ, বায়ু প্রবাহের সাথে কি প্রশোধন, দেখো বায়ু প্রবাহ যদি বৃদ্ধি পায়, বায়ু প্রবাহ যদি বৃদ্ধি পায় প্রশোধনও কি বৃদ্ধি পাবে। কিভাবে ধরো এখানে অনেক বেশি আর্দ্রতা আছে, এখানে কি অনেক বেশি আর্দ্রতা আছে, এন্ড আর্দ্রতার জন্য কি হতে পারতেছে না প্রশোধন হইতে পারতেছে না, এখন আমরা কি করব। এখন দেখো হঠাৎ করে কি হলো বাতাস ছড়ালো, অনেক বেশি বাতাস ছড়ালো, এদিকে বাতাস চলে গেল, এদিকে বাতাসগুলো চলে গেল, ঠিক আছে, এদিকে বাতাসগুলো কি যাচ্ছে, হ্যাঁ, তখন যখন এদিকে বাতাসগুলো হয়ে যাইতে থাকবে তখন কি করবে আর্দ্রতা গুলো কি কি সরে ফেলবে না, তখন দেখো যদি আর্দ্রতা গুলো সরে এখানে চলে আসে, এখানে ধর আর কোনো আর্দ্রতা নাই, ঠিক আছে, আর কোনো আর্দ্রতা নাই, তখন কি হবে দেখো তোমার আপেক্ষিক আর্দ্রতার জন্য প্রশোধন হ্রাস পাইছে না। এখন যেহেতু এখানে আর্দ্রতা নাই তখন কি খুব ওপেনলি কি করতে পারবে তোমার H2 কি বের হয়ে যেতে পারে, বায়বীয় আকারে কি বের হয়ে যেতে পারে, কারণ কি তখন পসিবল, কারণ তখন কি ওইখানে আর্দ্রতা পানির পরিমাণ কম, ব্যাপন প্রক্রিয়া সে ছড়াই যেতে পারবে, কথা বুঝতে পারছো। তাহলে কি আমরা বলতে পারি কি বায়ু প্রবাহের কারণে প্রশোধন কি বৃদ্ধি পায়, প্রশোধন কি বৃদ্ধি পায়। এবার বায়ু চাপ,
এখন দেখো বায়ুচাপ, এখন যদি বায়ুচাপ বৃদ্ধি পায় তাহলে প্রশোধন কি, প্রশোধন হ্রাস পাবে, প্রশোধন কি হবে, হ্রাস পাবে। এখন দেখো কি করে, ধরো এখানে অনেক উপরে দিয়ে তোমার কি আর্দ্রতা আছে, এখন বায়ুচাপ বেশি, মানে কি বায়ু উপর থেকে প্রেসার দিতেছে বেশি। এখন যখন বায়ুচাপ এখানে বেশি থাকবে তখন কি হবে, এক এই যে ইয়াগুলো বের হতে পারতেছে, বের উপরে যেতে পারতেছে, তোমার ইয়াগুলো পানিগুলো যেগুলো প্রশোধনকারী বের হইতেছে এগুলো পড়তেছে না, এগুলো নিচে থাকতেছে। প্লাস আগে যে আর্দ্রতা ছিল ওই আর্দ্রতা গুলো কি নিচে আছে। তখন দেখো ওই প্রশোধন কি তোমার বের আর কি বের হতে পারে, আস্তে আস্তে কমবে না, কারণ পানির পরিমাণ এখানে বৃদ্ধি পাচ্ছে, ওই যে আর্দ্রতা হিসাবে এখানে চলে আসতেছে। যেরকম আর্দ্রতা যদি এখানে বেশি থাকে তখন কি প্রশোধন বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, হ্রাস পাবে। প্রশোধন কি হ্রাস পাবে। তো এখানে যদি আর্দ্রতা বায়ুচাপ যদি বেশি থাকে তার মানে এখানে সব আর্দ্রতা এখানে জমা থাকবে। যদি আর্দ্রতা বেশি থাকে, যেহেতু এখন দেখছো তুমি করছো না প্রশোধন কমে, ঠিক একটা যেহেতু তোমার চাপের কারণে আর্দ্রতা নিচেই থাকে, তার ফলে কি হয়, প্রশোধন হ্রাস পায়, প্রশোধন কি হ্রাস পায়। তো এগুলো কি আমাদের বাহ্যিক, এগুলো কি বাহ্যিক, এগুলো কি বাহ্যিক প্রভাব। এখন আমরা কি অভ্যন্তরীণ প্রভাব গুলো পড়বো, ঠিক আছে। এখন সে পত্র রন্ধ্র, পত্ররন্ধ্র যদি তোমার কি প্রশোধন, সরি প্রশোধন। এখন দেখো যদি তোমার পত্ররন্ধ্র যদি বৃদ্ধি পায়, কি পত্ররন্ধ্র যদি তোমার বৃদ্ধি পায় তাহলে প্রশোধন কি বৃদ্ধি পায়, প্রশোধন কি বৃদ্ধি পাবে। কেন, আর দেখো এই পাতাতে দেখো, এই পাতাতে এখন যদি অতিরিক্ত ছিদ্র থাকে, যত বেশি ছিদ্র থাকবে কি তত দিক দেখি পানি বের হতে পারে, তত কি বের হওয়ার সুযোগ পাবে, যার ফলে প্রশোধন কি হবে বৃদ্ধি পাবে, প্রশোধন কি বৃদ্ধি পাবে। এরপর কি পত্রের সংখ্যা, এখন দেখো পাতার সংখ্যার দিক দিয়ে চিন্তা করো, যদি পাতার সংখ্যা বৃদ্ধি পায় প্রশোধন কি বৃদ্ধি হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। এখন দেখো পত্ররন্ধ্র যদি বেশি থাকে কি হবে, প্রশোধন বেশি হবে, ঠিক একই রকম। এখন দেখো আমার 10টা পাতা আছে, 10টা, প্রত্যেকটা পত্ররন্ধ্রে ধরো না তোমার 10টা, কেন প্রত্যেকটা পাতা ধরো 10টা পত্ররন্ধ্র আছে, তাহলে কি 100টা পত্ররন্ধ্র ধরো, জাস্ট অ্যাজিউম, ঠিক আছে। এখন ধরো আমার কাছে 20টা আছে, 10টা করে, তাহলে আমার কি 200 পত্ররন্ধ্র হয়ে যায়, দ্বিগুণ হয়ে গেল না, তাই তো। তার মানে পাতা যদি বাড়াইতে থাকি কি প্রশোধন পরিমাণ কি বাড়তে থাকবে। এই জন্য আমরা কি বলতে পারি, পত্রের সংখ্যার সাথে সাথে কি পত্ররন্ধ্র আর প্রশোধন কি বৃদ্ধি পাবে। কথা বুঝতে পারছো? এরপর আসি কি পত্রফলকের আয়তন, এরপর কি পত্রফলকের আয়তন। পত্রফলকের আয়তন যদি বৃদ্ধি হয় প্রশোধন কি বৃদ্ধি পাবে। কিভাবে, দেখো এই পাতাটা, দেখো এই পাতাটা ধরো তোমার এই জায়গাতে কি 10টা পত্ররন্ধ্র থাকতে পারবে। এখন পাতা যদি বড় হইতো, পাতাটা কি যদি বড় হইতো তাহলে কি এখানে আরো বেশি পত্ররন্ধ্র, এখানে পত্ররন্ধ্র আরো বেশি থাকতে পারতো না, পারতো না, অবশ্যই পারতো। তাহলে কি আমি বলতে পারি না পত্রফলকের আর কি যদি আয়তনটা অনেক বড় হয় তখন কি প্রশোধনের পরিমাণ বৃদ্ধি পাবে, কারণ কি পত্ররন্ধ্র বেশি থাকলে প্রশোধন বেশি হয়, পত্রফলকের আয়তন বৃদ্ধি পাবে, প্রশোধনের সংখ্যা পত্ররন্ধ্রের সংখ্যা বৃদ্ধি পাবে, তাহলে কি প্রশোধনও কি বৃদ্ধি পাবে, ঠিক আছে। এরপর কি উদ্ভিদের উদ্ভিদের বায়বীয় অঙ্গ যদি বৃদ্ধি পায়, উদ্ভিদের কি বায়বীয় অঙ্গ যদি বৃদ্ধি পায়
তাহলে কি প্রশোধন কি হবে, বৃদ্ধি পাবে। এখন দেখো গাছটা তোমার ধরো না, গাছের ভিতরে তোমার কি এটা একটা গাছ, এটার এর পাতা, ঠিক আছে। এখন দেখো এই গাছটা ছোট হতো, এখানে পাতার পরিমাণ কম, পরিমাণ কম মানে কি তোমার এখানে পাতার সংখ্যা কম মানে কি পত্ররন্ধ্র কম হলে কি প্রশোধন কম হইতো। কিন্তু এখানে পাতার পরিমাণ বেশি, তার মানে কি পত্ররন্ধ্রের সংখ্যাও বেশি, তাহলে প্রশোধনও কি বেশি। এখন দেখো এখান থেকে পত্ররন্ধ্র হচ্ছে, এখন এটা যদি মোটা হইতো, এখানে লেন্টিসেলের পরিমাণ বেশি থাকতো, লেন্টিকুলার প্রশোধন বেশি ঘটতো। এখানে ধরো না ঝুল আছে, ফল ঝুল আছে, বিভিন্ন জিনিসপত্র ঝুল আছে, এগুলোর ভিতরে কি তোমার কি কিউটিকুলার প্রশোধন করতে পারতো না। তো তার মানে কি তোমার যদি বায়বীয় অঙ্গের কি উদ্ভিদের বায়বীয় অঙ্গের পরিমাণ যদি আয়তন যদি বৃদ্ধি পায়, তাহলে কি প্রশোধনও কি বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? আই থিঙ্ক প্রশোধনের প্রভাবগুলো তোমার বোঝা হয়েছে। আন্ডারস্ট্যান্ড? সামনে গিয়ে ভুল হবে না। একটা এগুলো বাহ্যিক আর এগুলো কি অভ্যন্তরীণ। এগুলো কি অভ্যন্তরীণ, এগুলো আলাদা, কোনটা বাহ্যিক কোনটা অভ্যন্তরীণ এটা কিন্তু এমসিকিউতে আসে। প্রত্যেকটা কি আলাদা আলাদা করে শিখে রাখবা, ঠিক আছে। এখন আমরা পড়বো প্রশোধনের গুরুত্ব, ঠিক আছে। দেখো প্রথমত পানি শোষণ করে। দেখো প্রশোধনের প্রথমে কি পানি শোষণ নিয়ে, কি নিয়ে পানি শোষণ। এখন দেখো তোমার ধরো এটা আমাদের কি গাছের ধরো কি পাতা, ঠিক আছে, ধরো পাতা, ঠিক আছে। এখন দেখো গাছ দিয়ে যখন তো প্রশোধনের কি আকারে যখন পানি বের হয়ে যাবে, তখন কি হবে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হবে। এই ব্যাপন চাপ ঘাটতি কি আসবে, মূলে আসবে, মূল থেকে মূল চলে যাবে, দেন এখান থেকে কি পানি শোষণ করে, ঠিক আছে। তো তার মানে কি প্রশোধনের কারণে পানির শোষণ ঘটে। এরপরে কি লবণের পরিশোষণ। এখন দেখো যেহেতু পানি শোষণ করে, পানির সাথে কি পানির টানের সাথে লবণেরও কি শোষণ ঘটে। ওই যে মনে আছে ব্যাপক প্রবাহ ঘটে যখন লবণ পরিশোষণ করছিলাম, সেটা কিসের কারণে ঘটে, প্রশোধনের কারণে ঘটে। তাহলে কি লবণ পরিশোষণও হয়ে গেছে। দেন পাতার উপযুক্ত তাপ নিয়ন্ত্রণ। এখন দেখো ওই যে একটা কথা বলছিলাম, দেখো যখন তাপমাত্রা বৃদ্ধি পায় আমরা কি বলছিলাম প্রশোধনের পরিমাণও কি বৃদ্ধি পায়। ঠিক দেখো আমাদের বডি যখন গরম হয় তখন কি হয়, আমরা ঘামাই। আমরা কি করি, ঘামাই। এখন ধরো ঘামরাতে আমাদের কি দেহের তাপগুলা বের হয়ে যায়। ঠিক একই রকম ভাবে উদ্ভিদে কি তাপগুলা বের হয় কি প্রশোধনের মাধ্যমে। প্রশোধনের পানিটা বের হচ্ছে না আমাদের ঘামের মতো, সেটা কি তাপটা নিয়ে বের হয়ে যায়, যার ফলে কি একটা তাপের কি উপযুক্ত তাপ নিয়ন্ত্রণ থাকে। 2 নাম্বার বৃষ্টিপাত। এরপরে কি বৃষ্টিপাত। এখন দেখি এই পানিগুলো বের হচ্ছে বাষ্প আকারে কি বের হচ্ছে, সেগুলো মেঘে জমা হবে, দেন কি বৃষ্টি আকারে কি ঝরে পড়বে, ঠিক আছে। তারপরে শক্তি নির্গমন। এখন এই যে তাপগুলো বের হচ্ছে, তাপ কি একটা শক্তি না? যে অতিরিক্ত তাপগুলো যে তৈরি হচ্ছে সেখানে শক্তি তৈরি চেপে খরচ করে, সেগুলো কি শক্তি না? তো শক্তির কি নির্গমন হচ্ছে কি পানির মাধ্যমে। দেন ছত্রাক আক্রমণ। দেখো পানির সাথে কি খনিজ লবণ যুক্ত থাকে না, বলছিলাম খনিজ লবণ একসাথে উঠে আসে। এখন এই খনিজ লবণ গুলো তো পানির সাথে বের হয়, কিন্তু বের হয়ে কি থাকতে পারে না, বায়ুমণ্ডলে কি থাকতে পারে। তখন এগুলো আবার পড়ে যায় পাতার কি উপর পড়ে যায়, তখন কি একটা লেয়ার সৃষ্টি হয়, যার ফলে ছত্রাক কি সেখানে সৃষ্টি হতে পারে না। যার ফলে কি পাতার ছত্রাকের আক্রমণ থেকে কি রক্ষা পায়। এরপর ফুল পরিস্ফুটন ও ফল উৎপাদন। দেখো পাতা যখন প্রশোধন হয় তখন কি পানি শোষণ ঘটে, আর যখন পানি শোষণ ঘটে তখন পুষ্পের ভিতরে ফুলের ভিতরে পানি যায়, ফলে পানি যায়, তখন কি হয় ফুল বড় হয়, ফল কি বড় হয়, দৈহিক বৃদ্ধি। এখন দেখো পানিটা সম্পূর্ণ একদম শাঁই করে পানিগুলো উপরে উঠতে যায়, তখন এক ধরনের টান অনুভব করে, এটা টার্গার প্রেসার বলা হয়। এগুলো কি বলা হয়, টার্গার প্রেসার বলা হয়। এই টার্গার প্রেসার যখন সৃষ্টি হয় তখন কি হয়, একটা তোমার কি টান সৃষ্টি হবে। টানের কারণে কি হয়, কোষ বিভাজন হয়, আর যখন কোষ বিভাজন হয় তখন কি হয়, দৈহিক বৃদ্ধি ঘটে। এগুলো হচ্ছে কি আমাদের কি প্রশোধনের গুরুত্ব। আই থিঙ্ক তোমরা সবগুলো প্রশোধনের গুরুত্ব কি বুঝতে পারছো, আর তোমরা আশা করি সবগুলো ঠিক মতো কি লিখ